border security force soldier has been killed. Another has been seriously injured when their patrol came under fire from the Bangladeshi border guards after a flag meeting along the 2001 সালে 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে সংঘর্ষপূর্ণ একটি ঘটনা। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর, যা এখন বিজিবি, 2 জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। এখানেই ঘটেছিল এই ঘটনাটি। আসলে এই ঘটনাটি কেন ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক সেটি। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি সুনির্দিষ্ট পটভূমি রয়েছে। বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে। সিলেটের পদুয়ায় বিএসএফ এর সে ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না, কারণ 1971 সালে যুদ্ধের সময় এই ক্যাম্পটি গঠন করেছিল বিএসএফ এবং এই 230 একরের জমিটিতে সে সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং করা হতো। সেই জন্য এখানে কোনো বাধা প্রদান করে আসেনি বাংলাদেশের বিডিআর। 2001 সালে প্রথম থেকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে, যেটি ছিল 10 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে এবং তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআর সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। বিডিআরের যে প্রধান ছিলেন ফজলুর রহমান সাহেব, উনি বলেন যে আমরা পদুয়াতে যাই এবং সেখানে 3টা ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে। আমরা পদুয়া দখল করে নিয়েছি। তিনি বলেন, পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে। 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মতো কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামক এক ব্যক্তি। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত একজন সদস্য। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল এবং বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে একটি জায়গায় বলা হয়েছিল 11 জন। ক্যাম্পের ভেতরে গিয়ে বিডিআরকে লাল মিয়া বললেন যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে লাল মিয়া প্রস্রাব করার জন্য বাইরে বেরিয়ে আসেন এবং দেখতে পান পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের। দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে যান তিনি এবং সঙ্গে সঙ্গে সেই খবর বাংলাদেশের বিডিআর সদস্যদেরকে তিনি জানিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ফায়ার। শত শত গুলি চারদিক থেকে গোলাগুলি। তখন লাল মিয়াও অস্ত্র হাতে তুলে নেন বিএসএফের সাথে যুদ্ধ করার জন্য। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এই ঘটনা খুব কাছে থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, যিনি 2014 সালে সে সময় এলাকার সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এই সময় ওই গ্রামটি থেকে প্রায় 6000 মানুষ পালিয়ে গিয়েছিল। যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন এই ভদ্রলোক রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকেও একত্রিত করেছিলেন তিনি বলেন, বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামের বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়, বলেন রুহুল আমিন। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভিতরে থাকা সাইফুল ইসলাম লাল বিবিসি বাংলাকে বলেন, ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহসকে প্রথম 4 ঘন্টার লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশেপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর, এখন যে বিজিবি সদর দপ্তর নির্দেশনা জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। রুহুল আমিন বলেন, 18 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে।
স্থানীয় বাসিন্দারা এবং তৎকালীন ব্রিটিশ সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। বড়াইবাড়ি বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি, সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতর ধান খেতে পাওয়া যায়। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। ভারতের ক্ষোভ এবং বাংলাদেশের ক্ষোভ উভয়ই খুব ক্ষোভ ঝাড়া শুরু করে আর কি। রৌমারী সংঘাতের পর বাংলাদেশ এবং ভারতের কিছু সংবাদপত্রে এই ছবি প্রকাশিত হয়। একটি ছবিতে দেখা গিয়েছিল গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাসের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই ছবি ভারতে সাংঘাতিক ক্ষোভের সঞ্চার করেছে। 2001 সালের 7ই মে ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছিল, এটা এমন একটি ছবি যেটি বাংলাদেশ ভারত সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে। ঘটনার 2 দিন পরে বাংলাদেশের ভেতরে নিহত 16 জন বিএসএফ সৈন্যদের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি, কারণ মৃতদেহগুলো অনেকটা বিকৃত হয়ে পড়েছিল। বিএসএফ এর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে 2001 সালের 20 এপ্রিল ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিডিআর যেসব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলো এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সে সংকটে সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ। ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব কামাল পান্ডেকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 8 জন সৈন্যকে একেবারে খুব কাছে থেকে গুলি করা হয়েছে। এই ঘটনাকে একটি বর্বর হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেন ভারতের স্বরাষ্ট্র সচিব। এদিকে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং দেশটির পার্লামেন্টে বলেন যে এই ঘটনার জন্য বাংলাদেশের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে বাংলাদেশের সৈন্যরা আত্মরক্ষার্থে গুলি করেছে। তবে এই ঘটনায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেন। এই ঘটনার পর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলীকে সংকট সমাধানের জন্য দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলী তখন ভারতীয় কর্মকর্তাদের সাথে প্রতিদিনের টেলিফোন সংলাপ করেন। এদিকে বড়াইগুড়ি গ্রামের বড়াইবাড়ি সীমান্তে সেখানকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ভারতীয় বাহিনী হয়তো বড়াইবাড়ি দখল করে নেবে। বাংলাদেশের দিক থেকে ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলে সীমান্ত শান্ত হয়ে আসে। তবে এই রৌমারী সংঘাত ও ষড়যন্ত্র নিয়ে রয়েছে বিভিন্ন তথ্য। তার মধ্যে অন্যতম হচ্ছে, রৌমারী সংঘাতের পর অনেকে বিডিআরের ভূমিকাকে সাহস হিসেবে বর্ণনা করেন, আবার অন্যদিকে এর নিন্দাও জানান। আবার কেউ কেউ তখন এর ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেন। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল সে সময়। অনেকে মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্য এই ঘটনা ঘটানো হয়েছিল। রৌমারী ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়। এরপর 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় মেজর জেনারেল ফজলুর রহমানকে। 2012 সালে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বলেন, সে ঘটনার জন্য তাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই। অনেকে বলেন শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার জন্য আমি এটা করেছিলাম। কেউ কেউ বলেন যে বাংলাদেশের ভারতের মধ্যে গণ্ডগোল সৃষ্টির জন্য আমি এটা করেছিলাম, বলেন ফজলুর রহমান। জেনারেল রহমান বলেন, আপনারা বিচার করুন, বর্ডারে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বেই আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না। আমার তো কাজই হলো সীমান্ত রক্ষা করা এবং সীমান্তের মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। আজও বাঙালি মনে গেঁথে আছে সেই দিনটির কথা, যে 2 জন সৈনিক শহীদ হয়েছিলেন সেখানে। তাদের জন্য তৈরি করা হয়েছে শহীদ তোরণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।